শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবারও পালিত হয়ে গেল 17 অক্টোবর 2025 ওয়ার্ল্ড ট্রমা ডে। এবারে আলোচ্য এবং প্রতিপাদ্য বিষয় ছিল ওয়ার্কপ্লেস ইনজুরি প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ ফ্র্যাকচারের সঠিক চিকিৎসা এবং নিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। ফ্র্যাকচারের সঠিক চিকিৎসা ও নিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোকলেসুর রহমান। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার মাছরাঙা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদের শুভ সন্ধ্যা। স্যার, প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, আজকে তো স্যার ওয়ার্ল্ড ট্রমা ডে 17 অক্টোবর। এটার আসলে প্রতিপাদ্য বিষয়টা কি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিভাবে পালন করছে? হ্যাঁ, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এই দিনটিকে চুজ করার জন্যে। 17 অক্টোবর ওয়ার্ল্ড ট্রমা ডে। আসলে শুরুতেই আমরা জানি ট্রমাটা জিনিসটা কি। এনি ইনজুরি অর ইনসাল্ট টু আওয়ার বডি অর মাইন্ড, এটাই হচ্ছে আমাদের ট্রমা। এই ইনজুরিটা হতে পারে আমাদের শারীরিক, আমাদের মানসিক, অথবা দুটোতেই। এই দুইটা একত্রিতভাবে যখন আমাদের শরীরে আঘাত হানে তখন সেটাকে বলি আমরা ট্রমা। তো এই ট্রমার যে আমাদের কার্যকলাপ, এই ট্রমা আমাদের সোসাইটিতে আমাদের স্বাস্থ্যের প্রতি বিশাল বড় একটা বার্ডেন। সেটা নিয়েই প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনটা পালন করে এবং সেই দিনটার পালন করার কিছু অন্তর্নিহিত উদ্দেশ্য বা তাৎপর্য আছে। সেই প্রেক্ষাপটেই আজকে আমরা কথা বলবো। আচ্ছা স্যার, একটু আপনাকে জানতে চাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বাংলাদেশে অর্থোপেডিক্স সোসাইটির কি এইম অ্যান্ড অবজেক্টিভ আছে এই দিনটাকে কেন্দ্র করে? এই দিনটাকে কেন্দ্র করে অনেকগুলো অবজেক্টিভ থাকে। তার মধ্যে মেইন অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল। মানুষ অনেকে জানেই না যে ট্রমা আমাদের দেশের জন্য কত বড় একটা বার্ডেন, যে ট্রমাতে হাজার হাজার লাখ লাখ মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, স্পেশালি ওয়ার্কিং ফোর্স নষ্ট হচ্ছে, বিশাল বড় একটা ইকোনমিক বার্ডেন তৈরি হচ্ছে সোসাইটির উপরে। সো এই পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে আমাদের নাম্বার 1 উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়। অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে মানুষ সচেতন হবে, সেই সচেতন মানুষ ট্রমাকে অ্যাভয়েড করে চলবে। সেই অ্যাভয়েডেন্সটা হতে পারে বিভিন্ন জায়গায়, আমাদের কর্মক্ষেত্রে, বাসা বাড়ি, অনেক জায়গায়। থার্ড হচ্ছে গভর্নমেন্টের উপরে একটা ইম্প্যাক্ট করা, সো দ্যাট গভর্নমেন্ট ক্যান ক্রিয়েট সাম রুলস রেগুলেশনস, যেগুলো ফলো করলে আমাদের ট্রমার ইনসিডেন্সটা কমে যাবে। ফোর্থ আর একটা আছে যে আমাদের এই ট্রমা ম্যানেজমেন্টের একটা বড় অংশ আছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বা ইনিশিয়াল ম্যানেজমেন্ট। এই ইনিশিয়াল ম্যানেজমেন্ট ইজ ভেরি ভাইটাল ফর ট্রমা ম্যানেজমেন্ট। এইটা সম্পর্কেও কিছু নিয়মকানুন বানানো, কিছু পলিসি মেকিং। সো অ্যাজ এ হোল ট্রমার এই যে ডে সেলিব্রেশনের 4টা হচ্ছে বেসিক এইম অ্যান্ড অবজেক্টিভ, 4টি স্তম্ভ বলা যেতে পারে এগুলো। স্যার, একটু জানতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে, এই যে আমরা ফিজিক্যাল ট্রমার কথা বলছি, এটার আসলে রেশিও বা হারটা কীরকম? ওয়েল, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় হার বরং আমি বলবো আরও বেশি, কম না। ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট 5 মিলিয়ন, দ্যাট ইজ 50 লাখ মানুষ প্রতি বছর ট্রমাতে মারা যায়। এবং আপনি শুনে আশ্চর্যান্বিত হবেন যে এর 90% ডেথ হয় লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিগুলোতে। সো আমরা তো যেহেতু মিডল ইনকাম বা লো ইনকাম যেটাই বলেন, আমাদের দেশে এই হার অনেক বেশি। সো এই হার একেবারে অবহেলা করার মতো না, বিশাল বড় একটা পার্সেন্টেজ অফ পিপল আর গেটিং এফেক্টেড বাই দিস। স্যার, এটার কি কোনো পরিসংখ্যান বা প্রাইমারি কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? স্ট্যাটিস্টিক্স আমাদের দেশে এরকম নাই। আমি যতটুকু জানি একটা স্ট্যাটিস্টিক্স 2024 সালের আমি দেখেছিলাম, সেখানে ছিল যে বাংলাদেশের 12,000 ট্রমা ডেথ হয়েছিল 2024-এ। 12,000 ট্রমা ইনসিডেন্টস, তার মধ্যে 7,000 ডাইড আউট অফ ট্রমা। সো অলমোস্ট 40% পিপল ডাইড, দোজ হু আর ট্রমা ভিকটিম। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে বাংলাদেশের একটা প্রিলিমিনারি স্ট্যাটিস্টিক্স তো আপনি বললেন, বহির্বিশ্বে আসলে এই চিত্রটা কীরকম? বহির্বিশ্বে এই চিত্রটা যেমন ইন্ডিয়াতে, আমি যতটুকু জানি, ইন্ডিয়াতে হচ্ছে টোটাল যে ভেহিকল পৃথিবীতে হয় তার 10% ভেহিকল হচ্ছে ইন্ডিয়াতে। সেখানে ট্রমা ইনসিডেন্স অলমোস্ট 20%। টোটাল যে ট্রমা ইনসিডেন্স হয় তার 20%। আর এই যে ইনসিডেন্স যেটা হচ্ছে, এই ইনসিডেন্সের সাথে রেট অফ ডেথ, সাফারিংস, এটা অনেক অনেক বেশি। এক্স্যাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, বাট এর ইনসিডেন্স ইজ ভেরি হাই। আচ্ছা
স্যার আপনি তো ফিজিক্যাল ট্রমা নিয়ে বিস্তারিত বলছেন আমাদের সাথে আজকে। একটু জানতে চাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর হচ্ছে এই যে ফিজিক্যাল ইনজুরি বা ট্রমা, এই দুটার মধ্যে যদি একটু অ্যাসোসিয়েশন বলেন। ট্রমা যেটা হচ্ছে দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে ইন্টেনশনাল আর একটা আনইনটেনশনাল। আনইনটেনশনাল ট্রমা তার মধ্যে একটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যেটা সচরাচর হচ্ছে। সেকেন্ড হচ্ছে ফল, গাছ থেকে পড়ে যাচ্ছে, সুইমিং পুলে পড়ে যাচ্ছে, এটা একটা। থার্ড হচ্ছে স্পোর্টস রিলেটেড ইনজুরি, আর্থকুয়েক, কোলাপস, বার্ন, এগুলো হচ্ছে আনইনটেনশনাল। এছাড়াও ইন্টেনশনাল কিছু ট্রমা হয়, যেমন সুইসাইড, একজন আরেকজনকে খুন করছে, হোমিসাইড, মারামারি, রাহাজানি, এইগুলো হচ্ছে আনইনটেনশনাল। সো এই দুইটা আমরা ব্রড ক্যাটাগরি থেকে ট্রমাকে ভাগ করতে পারি। আচ্ছা স্যার, এই যে ট্রমা যখন একটা হচ্ছে, ফিজিক্যাল হোক, রোড ট্রাফিক হোক বা অ্যাক্সিডেন্টাল হোক, বা আপনি যে বলছেন সুইসাইডাল, হোমিসাইডাল, তখন যারা ভিকটিম হচ্ছে, এগুলো আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে কীরকম বার্ডেন ক্রিয়েট করছে? সবচেয়ে বড় ক্রাইসিস কি, একটা আমাদের দেশে হচ্ছে একটা ফ্যামিলিতে ইউজুয়ালি একটা আর্নিং মেম্বার থাকে, এবং এই ট্রমার মোস্টলি ভিকটিমগুলো হচ্ছে ইয়াং পিপল, আইদার ছেলে মেয়ে, দেস আর দ্য ইয়াং পিপল। ওই যে একটা কমন আমাদের দেশে কথা আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা ট্রমাতে একটা মানুষ যদি মারা যায় অথবা ডিসেবলড হয়ে বিছানায় পড়ে থাকে, হি ইজ বার্ডেন নট অনলি ফর দ্য ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা পথে বসে যায়, বিকজ হি ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ফর দ্য ফ্যামিলি। সেই সাথে হি ইজ এ বার্ডেন ফর দ্য সোসাইটি। এই যে হিউজ এক্সপেন্ডিচার, ট্রমা ম্যানেজমেন্ট, অর্থোপেডিক ট্রিটমেন্ট ইজ অলওয়েজ ভেরি কস্টলি, বিকজ অর্থোপেডিক্স ট্রিটমেন্টের তিনটা পার্ট: ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইমপ্লান্ট রিলেটেড কস্ট। এইগুলো তখন ওই ফ্যামিলির জন্য বিয়ার করা ইট বিকামস ভেরি টাফ। জি স্যার, একটু জানতে চাই যে অর্থোপেডিক্স বিভিন্ন কেসে তো ট্রমা একটা ভাইটাল রোল প্লে করছে। আপনারা ডে টু ডে লাইফে কীরকম এই ট্রমার পেশেন্ট পাচ্ছেন? আমরা অনেক রকমের পেশেন্ট পাই, তার মধ্যে কমন হচ্ছে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফ্র্যাকচার। আমরা ভিডিওতে দেখলাম অনেক রকমের ফ্র্যাকচার হয়। একটা হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার, হাড্ডি ভেঙে দুই টুকরা হয়ে গেল, তিন টুকরা হয়ে গেল। আরেকটা হচ্ছে যে হাড্ডি ভেঙে বাতাসে বের হয়ে আসলো। আমাদের একটা স্যার ছিলেন, উনি বলতেন হাড়ে বাতাস লাগা। এই ট্রমাগুলো ভেরি ডিভাস্টেটিং। এইগুলো যখন আসে তখন বাইরের রোগ জীবাণু দিয়ে সংক্রমিত হয়ে আসে। এইগুলো ট্রিটমেন্ট করা ভেরি টাফ, বিকজ এই যে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলো, এইটা কিওর করা যায় না। সো ইনিশিয়াল ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা এই ট্রিটমেন্টটা দেরি করে ফেলি, তখন এটা আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের দেশে মানুষ গ্রামে গঞ্জে বাস করে, মনে করেন প্রত্যন্ত অঞ্চলে একটা অ্যাক্সিডেন্ট করলো, সেখান থেকে ঢাকায় আসতেই অনেক সময় নিয়ে ফেলে। পেরিফেরাল যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আমাদের আছে, সেখানে অনেক ফ্যাসিলিটিস অনেক সময় থাকে না, ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস। ওইগুলোকে ঢাকায় ট্রান্সফার করতে হয়, শিফট করতে হয়। এই সব কিছু মিলাই এটা দেরি হয়ে যায়। তোমার আরেকটা প্রসপেক্ট আছে যে আমাদের দেশের বাচ্চারা গাছে ওঠার একটা প্রবণতা আছে। আমাদের দেশে নারিকেল গাছ, জাম গাছ, আম গাছ, এই ফ্রুট সিজনে প্রচুর বাচ্চা উপর থেকে পড়ে তাদের হাড্ডি ভেঙে যায়, বিভিন্ন জায়গায় ভাঙে। এই যে ভেঙে যায়, এটার একটা ডেফিনিট ট্রিটমেন্ট লাগে। এই ট্রিটমেন্টের পারফেকশন আনতে হলে একটা মেশিন লাগে, ফ্লুরোস্কোপ। এইটার অ্যাক্সেস সবার থাকে না। এইগুলাকে ঢাকায় আনতে অনেক দেরি করে ফেলে। যদি একটা বাচ্চার ওপেন ফ্র্যাকচার হলো, ইনফেকশন হয়ে গেল, ঢাকায় আসলো 3 দিন 4 দিন পরে, তখন এর লাইফটা অনেকটা মিজারেবল হয়ে যায়, বিকজ ওই লিম্বটা আমরা সেভ করতে পারলো, হি বিকাম ক্রিপলড অর ডিসেবল টু সাম এক্সটেন্ট। আচ্ছা স্যার, আপনি তো খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন যে এই যে বাচ্চাদের কথা। তো এই যে অ্যাডাল্ট বা চাইল্ড, এভাবে যদি আমরা একটু ভাগ করতে যাই ফ্র্যাকচারের ক্ষেত্রে, তাহলে কোন এজটা আসলে প্রন টু ডেভেলপ এনি ফর্ম অফ ফ্র্যাকচার? বাচ্চাদের ফ্র্যাকচার ইউজুয়ালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের তো আর কোনো গ্রামার নাই, ইট ক্যান অ্যাফেক্ট এনি এজ। আপনি গাড়িতে যাচ্ছেন, একটা অ্যাক্সিডেন্ট হলো, সেখানে বাচ্চাও হবে, বয়স্ক মানুষও হবে, অ্যাডাল্ট হবে, সবাই হবে। তবে বাচ্চাদের কমন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বাদ দিলে সেকেন্ড কাজ হচ্ছে ফল, গাছ থেকে পড়া, ফল ফ্রম হাইট। এটা হচ্ছে বাচ্চাদের হয়। আর বয়স্ক মানুষ যারা সিনিয়র সিটিজেন, তাদের কমনলি হয় ফল ইন দ্য টয়লেট, ফল ইন দ্য ফ্লোর, বিকজ তাদের বোন হয়ে যায় অস্টিওপোরোটিক বোন। এই যে আপনার স্ট্যান্ডিং হাইট থেকে পড়লেও ইয়াং মানুষদের কিছু হবে না, কিন্তু ওই সিনিয়র সিটিজেনটা তার হাড় ভেঙে যাবে, তার স্পাইনের হাড় ভাঙবে, তার নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার হবে। সো বয়স ভেদে এই দুইটা। আর ইয়াং অ্যাডাল্টদের কমনলি হয় আইদার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর ডিজাস্টার অর স্পোর্টস ইনজুরি, বা যে ইন্টেনশনাল ট্রমাগুলোর কথা বলছিলেন। একটু জানতে চাই স্যার, আপনার ওল্ড এজে যে আমাদের ফ্র্যাকচারগুলো বেশি হচ্ছে, আপনি বললেন যে ফল ইন দ্য ওয়াশরুম অর ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, এটা সম্পর্কে যদি একটু বলেন। এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন।
যত দিন যাচ্ছে মডার্নাইজেশন হচ্ছে সোসাইটি, মানুষের আয়ু বাড়ছে। মানুষের আয়ু যত বাড়বে, এজেড পিপলের সংখ্যা যত সোসাইটিতে বাড়বে, তত এজ রিলেটেড ডিজিজগুলো বাড়বে। এই এজ রিলেটেড ডিজিজেরই একটা অংশ হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা 65-এর পরে ছেলেদের এবং মেয়েদের মেনোপজের পরে শুরু হয়। এটাতে কি হয়, বডির একটা হরমোন কমে যায়, তার ইনফ্লুয়েন্সে বোনগুলা পোরাস হয়ে যায়, ফ্রাজাইল হয়ে যায়। এই ফ্রাজাইল বোন কি হয়, তুচ্ছ একটি ঘটনা, একটু পড়ে গেল, ভেঙে গেল হাড়। এটা খুব কমন। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, ইয়াং জেনারেশন, তাদেরকে বলবো তোমাদের বাড়িতে যাদের দাদা দাদি নানা নানি আছে তাদের প্রতি স্পেশাল কেয়ার নিতে হবে। কিভাবে কেয়ারটা নিতে হবে? ওয়াশরুমটা একদম ড্রাই রাখতে হবে, ওয়াশরুমে একটা হ্যান্ডেল বা বার লাগিয়ে দিতে হবে। বাসার টাইলস এখন কিছু টাইলস পাওয়া যায় খুব সস্তা, ভেরি স্লিপারি। ওয়াকার নিয়ে বা স্যান্ডেল নিয়ে হাঁটতে গেলে পা স্লিপ করে পড়ে যায়। এই স্লিপ করে পড়লেই কিন্তু সর্বনাশ। বয়স্ক মানুষদের ঘরে আমি আরও বলবো কার্পেট না ইউজ করার জন্যে। অনেক সময় কার্পেট একটু ভাঁজ হয়ে থাকে, চোখে কম দেখে, পায়ে একটু বেঁধে পড়ে গেলেই হাড় ভেঙে যাবে। রাত্রিবেলা একটু ডিম লাইটের চাইতে আরেকটু ব্রাইট লাইট রাখতে হবে। বয়স্ক মানুষ যে রুমে থাকে সেই রুমে, বাথরুমে যেন অন্ধকার না থাকে। গ্রিল, বাসায় সিঁড়ির দুই পাশে গ্রিল লাগাতে হবে যাতে তারা ধরে উঠতে পারে। বাসার যে ওয়াকওয়েটা ক্লিন রাখতে হবে, সেখানে যেন কোনো গর্ত না থাকে। সো দিজ আর দি প্রিকশনস এই অস্টিওপোরোটিক ফ্র্যাকচারটা প্রিভেন্ট করার জন্য। অস্টিওপোরোসিস এমন একটা ডিভাস্টেটিং ফ্র্যাকচার, কমনলি যেটা হয় ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, আমাদের ফিমার বোনের ঠিক উপরে যে একটা নেক থাকে, নেকটা ভেঙে যায়। এইটা নেক ভেঙে গেলে 20-30% পিপল দে ডাই উইদিন 1 year, এবং মেজরিটি অফ দ্য পিপল দে নেভার গেট ব্যাক টু দ্য নর্মাল লাইফ, ডিসেবলড হয়ে যায়, ক্রিপলড হয়ে যায়। এদের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা এজেড পিপলদের একটাই অপশন, ওই ভাঙা অংশ কেটে বাদ দিয়ে আমরা আর্টিফিশিয়াল জয়েন্ট লাগিয়ে দেবো। আর্টিফিশিয়াল জয়েন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাজ গট লট অফ লিমিটেশনস। এইটা নিয়ে সে কখনোই স্কোয়াটিং করতে পারবে না, নামাজ কালাম চেয়ারে বসে পড়তে হবে, এইটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না। সিঁড়ি ওঠানামা করতে তারা অনেক কষ্ট হয়। যদিও এখন আমাদের টেকনোলজি অনেক ইমপ্রুভড, আমরা মডার্ন ইমপ্লান্ট ইউজ করি, তারপরে এই লিমিটেশনগুলো কখনোই পিছু ছাড়বে না। সো প্রিভেনশন ইজ দ্য বেস্ট ফর দিস ইয়াং গ্রুপ অফ পিপল। আচ্ছা স্যার, আপনি তো এই অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে একটু বললেন। একটু জানতে চাই স্যার, যদি এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তখন আসলে কি কি প্রাইমারি বা সেকেন্ডারি কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে? কমপ্লিকেশন, প্রথম কমপ্লিকেশন ওই মানুষটা হাঁটতে পারবে না। একটা বয়স্ক মানুষ ওয়াশরুমে যেতে পারছে না, ডাইনিং টেবিলে বসে খাবার খেতে পারছে না, পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে না। সো ট্রেমেন্ডাসলি সে সাইকোলজিক্যালি ডিস্ট্রেসড হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তাকে কী করতে হবে? ইমিডিয়েটলি হি অর শি হ্যাজ টু বি শিফটেড টু দ্য হসপিটাল। যখন আপনি হসপিটাল নিয়ে যাবেন, তাকে ভর্তি করতে হবে। আমরা তাকে টানা দিয়ে শোয়ায় রাখবো, পায়ে ইনভেস্টিগেশন করব। যখন ফ্র্যাকচার কনফার্ম হয়ে যাবে তখন আমরা কি করব? তার একটা অপারেশন করব। এই বয়সের মানুষের সাধারণত 3টা 4টা, অনেক সময় 5টা 6টা কোমরবিডিটিস থাকে। ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ, কোলেস্টেরল, এইগুলা অনেক কমপ্লিকেশন। এইগুলা আগে তাকে বিভিন্ন ডিসিপ্লিনের ডক্টর দেখাতে হবে, অ্যানেস্থেশিয়ার জন্য ফিট করতে হবে, তারপরে তার অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন ফেজ। তার এমনিতেই শরীরে সে উইক, তারপরে এত বড় একটা ট্রমা, এতগুলো ডিজিজ, এই নিয়ে তার রিহ্যাবিলিটেশনটা হয়ে যাচ্ছিল। সো এজ এ হোল ইটস এ বার্ডেন ফর দ্য এজেড পিপল। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন স্যার। একটু জানতে চাই যে এই যে ফ্র্যাকচার প্রিভেনশনের সময় বা ফ্র্যাকচার ম্যানেজমেন্টের সময় একটা রুল আছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে যে গোল্ডেন আওয়ার বলে বা প্ল্যাটিনাম আওয়ার পরে ফার্স্ট 10 মিনিটস বা এরকম, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। গোল্ডেন আওয়ার, প্ল্যাটিনাম আওয়ার, এটা হচ্ছে এই হোমমেড অ্যাক্সিডেন্টগুলো না, এইগুলো হচ্ছে কমনলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এটা মাস ক্যাজুয়ালিটি হলো। যে কোনো অ্যাক্সিডেন্টের পরে প্রথম 1 ঘন্টা পেশেন্টের লাইফের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে ইনিশিয়াল 10 মিনিটস, প্ল্যাটিনাম 10 মিনিটস। একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, যদি সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়, তার হেড ইঞ্জুরি হয়, নিউমোথোরাক্স, হার্টের মধ্যে ব্লাড জমে যায়, শ্বাসকষ্ট হয়, ম্যাসিভ ব্লিডিং হয়, কার্ডিয়াক টেম্পোনেট হয়, এই জিনিসগুলোর জন্য যদি তার 10 মিনিটসের মধ্যে বা ইনিশিয়াল 1 ঘন্টার মধ্যে যে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা না দেওয়া হয়, তাহলে হি মে কোল্যাপস। এই জন্যে আমাদের এই ট্রমা ম্যানেজমেন্টের জন্য একটা প্রি হসপিটাল টিম থাকে। পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশে আছে, আমাদের দেশে এই টিমগুলা হচ্ছে বা কোথাও কোথাও হয়তো ফাংশনিং আছে।
সেই টিমগুলোর কাজ হচ্ছে স্পট থেকে পেশেন্টকে অ্যাসেস করবে, লাইফ সেভিং ট্রিটমেন্ট দিবে। কীরকম লাইফ সেভিং ট্রিটমেন্ট? মনে করেন যে স্পটে যে দেখলো প্যারামেডিক্স যে একটা পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি একটা পরিষ্কার কাপড় দিয়ে ওই ব্লিডিংয়ের জায়গাটাকে চাপ দিয়ে বন্ধ করে দেবে। তার দেখলো যে তার সিভিয়ার গ্যাসপিং হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, দেখবি যে মুখের মধ্যে হয়তো কোনো ধুলাবালি ময়লা লেগে আছে, সেগুলো তাড়াতাড়ি বের করলে সে একটু শ্বাস নিতে পারবে। বাট এখানে 10 মিনিটের বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ সে যদি ওই দিকে বেশি নজর দেয় তাহলে এই যে গোল্ডেন 1 আওয়ার থেকে আমার টাইম কমে যাচ্ছে, ইমিডিয়েটলি তখন তাকে হসপিটালে শিফট করতে হবে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ গোল্ডেন আওয়ার অ্যান্ড দ্য প্ল্যাটিনাম 10 মিনিটস। আচ্ছা স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। একটু জানতে চাই স্যার, যে আপনি প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বা কেয়ারের কথা বলছেন, যেটা উন্নত বিশ্বে আছে, আমাদের দেশে হয়তো এখন স্লোলি ডেভেলপ করছে, এটার আসলে কি কি প্রি রিকুইজিট থাকা উচিত বলে আপনি মনে করেন? এটার প্রি রিকুইজিট হচ্ছে যে প্রথমত আপনাকে একটা ওয়েল ট্রেন টিম থাকতে হবে। যেমন আমি আমেরিকা, কানাডা বা উন্নত দেশগুলোতে কী হয়, কোথাও অ্যাক্সিডেন্ট হলে ওরা 111 মোস্ট লাইকলি অথবা 911 হটলাইন নাম্বার, হ্যাঁ আমাদের দেশেও আছে, কিন্তু 999 ফোন দিলে আপনি একটা ইনসিডেন্স অ্যাক্সিডেন্ট হলো, পুলিশ চলে আসলো। কিন্তু শুধু পুলিশ গাড়ি আসলে হবে না, সাথে একটা অ্যাম্বুলেন্স আসতে হবে। সেই অ্যাম্বুলেন্সে থাকতে হবে সমস্ত রিসাসিটেশন ফ্যাসিলিটিস প্লাস প্যারামেডিক্স, তারা মেডিকেল পার্টটা দেখবে। তারপরে কি হবে, ওই পেশেন্টের রিসাসিটেশন করার পরে ইমিডিয়েটলি দে উইল গো টু দ্য হসপিটাল। সো এই যে উন্নত দেশগুলোতে একটা অ্যাম্বুলেন্স, একটা পুলিশের গাড়ি, একটা ফায়ার সার্ভিস, 3টা গাড়ি একসাথে দেখবেন ওই 111-এ ফোন দিলে ওরা চলে আসে। আমাদের দেশে ওই সিস্টেমটা চালু হচ্ছে। সো এই সিস্টেম যখন হবে, এই গোল্ডেন আওয়ারের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট চলে যাবে হসপিটালে। হসপিটালে গেলে তখন হসপিটালে, আমাদের স্কয়ার হসপিটালে উই হ্যাভ এ ভেরি গুড ট্রমা টিম। সেখানে জেনারেল সার্জন আছে, নিউরো সার্জন আছে, অর্থোপেডিক সার্জন আছে, আমাদের আইসিইউ, এইচডিইউ সমস্ত পার্সোনাল আর রেডি। পেশেন্ট যাওয়ার সাথে সাথে আমাদের টিম ওই পেশেন্টকে রিসিভ করে নেবে। রিসিভ করে নিয়ে দে ক্যান ম্যানেজ, রিসার্চিটেট এভরিথিং, দে ক্যান ডু ভেরি এফিশিয়েন্টলি। কিন্তু এই যে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট, যদি আপনার মনে করেন প্রত্যন্ত একটা অঞ্চলে হলো, সেখান থেকে একটা বড় হসপিটালে যাইতেই অনেক সময় যদি আপনি নষ্ট করে ফেলেন, দেন ইউ লুজ দ্যাট গোল্ডেন আওয়ার, তখন পেশেন্টের আউটকাম উইল বি ভেরি পোর। আচ্ছা স্যার, আপনি তো রিহ্যাবিলিটেশন আর রিসাসিটেশন এই দুটাকে খুব এমফ্যাসিস দিচ্ছেন। একটু জানতে চাই স্টেপ বাই স্টেপ যদি একটু জিজ্ঞাসা করি, এই রিসাসিটেশনের কি কি স্টেপ মানে প্রোটোকল আছে? এটার স্পটে প্রি হসপিটালে প্রথমে ABC বলা হয় মেডিকেল সায়েন্সে, এআরওএটা ক্লিন করা ভারি ভাইটাল, কারণ কেউ যদি 3 মিনিট শ্বাস না নেয় তার ব্রেড ডেথ হয়ে যাবে। সো এআরওএটাকে ক্লিন করতে হবে। যারা প্যারামেডিক্স বা স্পটে যারা ফার্স্ট এড থাকে তাদের কাজ আছে চিন লিফট, নেকটা এক্সটেন্ড করে ধরা, যাতে এয়ারওয়েটা ইজিলি অ্যাক্সেসিবল টু দ্য ইয়ার হয়। এক্সকিউজ মি। তারপরে হচ্ছে কোথাও যদি এক্সটেন্সিভ ব্লিডিং হয়, সেটা চাপ দিয়ে ব্লিডিংটা বন্ধ করা, তার সার্কুলেশন এস্টাবলিশ করার জন্য একটা স্যালাইন লাগাই দেওয়া, তারপরে হসপিটাল নিয়ে যাওয়া। এর পাশাপাশি তাকে স্টেবল করার জন্য আরও কিছু সার্ভাইকাল কলার বা অন্য আরও কিছু আনুষঙ্গিক আছে, সেগুলো তাকে সাপোর্ট দিবে। সাপোর্ট দেওয়ার পরে দেন দে উইল ট্রান্সফার হিম অর হার টু দ্য হসপিটাল। আচ্ছা স্যার, এই যে প্রাইমারি কেয়ার বা প্রি হসপিটাল কেয়ার, এটা সম্পর্কে তো একটু জানলাম। একটু জানতে চাই যে ট্রমা সেন্টার বাংলাদেশে আসলে গভর্নমেন্ট লেভেলে অথবা প্রাইভেট সেক্টরে ট্রমা সেন্টারের সংখ্যাটা কীরকম আছে? এটা আসলে আমি তো আর্মিতে চাকরি করেছি, বাইরের সম্পর্কে আমার এতটা ধারণা নাই। তো যতটুকু আমি জানি, গভর্নমেন্ট বিল্ড 21 ট্রমা সেন্টার আছে আমাদের দেশে, বাট সবগুলো সম্ভবত ফাংশনিং নাই। 5 or 6 ইজ ফাংশনিং যতটুকু আমি জানি। তবে ঢাকা শহরে বড় বড় যেগুলো নাম করা হসপিটাল আছে, তার ম্যাক্সিমাম জায়গায় একটা ট্রমা টিম আছে বা ট্রমা সেন্টার আছে, দে ক্যান ম্যানেজ দ্য ট্রমা এফিশিয়েন্টলি। আচ্ছা স্যার, একটু জানতে চাই, যখন এরকম একটা ট্রমা বা মাস ক্যাজুয়ালিটি বা ডিজাস্টার হচ্ছে, তখন আসলে এই ট্রিটমেন্টগুলো কীরকম মানে কস্ট বেয়ার করতে হয় আর কি, ফ্যামিলির অথবা সোসাইটির অথবা গভর্নমেন্ট লেভেলে? এটাই হচ্ছে একটা অর্থোপেডিক ট্রিটমেন্টের একটা সবচেয়ে বড় পার্ট। অন্যান্য ট্রিটমেন্ট থেকে এর ডিফারেন্স হচ্ছে এটাই, অর্থোপেডিক ট্রিটমেন্টের 3টা পার্ট: ট্রিটমেন্ট, ইমপ্লান্ট, রিহ্যাবিলিটেশন। সবগুলো মিলেই একটা প্যাকেজ। এখন ট্রিটমেন্ট তো সার্জন যে অপারেশন করবে এটা তো খুব একটা বেশি কস্টলি না, বাট ইমপ্লান্ট ইউ ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি অফ ইমপ্লান্টস। আমাদের দেশে ইমপ্লান্ট তৈরি হয় না, বা হলেও সেগুলোর কোয়ালিটি ওরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না। আপনি যদি আমেরিকান, ইউরোপিয়ান ইমপ্লান্ট ইউজ করেন, ভেরি হাই। আমরা যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করছি, নি জয়েন্ট বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, উই মেনলি রিলাই অন দ্য জনসন অ্যান্ড জনসন কোম্পানি, আমেরিকান কোম্পানি। এগুলোর কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দামও ওরকম হিউজ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা। মোস্ট অফ দ্য পিপল ক্যান নট অ্যাফোর্ড।
ইন্ডিয়ান কিছু কিছু ইমপ্লান্ট এখন হচ্ছে, আমাদের দেশে ইন্ডিয়ান ইমপ্লান্ট আমরা ইউজ করছি, পাকিস্তানের কিছু ইমপ্লান্ট হচ্ছে আমাদের দেশে হচ্ছে, চাইনিজ কিছু ইমপ্লান্ট হচ্ছে আমাদের দেশে আসছে, বাট উই নিড সামওয়ান টু বিল্ড ইট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যদি এই ইমপ্লান্টগুলো ভালো কোয়ালিটির হয়, গভর্নমেন্ট যদি একটু নজর দেয়, এগুলোর প্রতি যদি ট্যাক্সের ব্যাপার আছে এগুলো যদি একটু মকুব করে দেয়, তাহলে আমাদের একটা ম্যাস পিপল উইল বি ভেরি মাচ বেনিফিটেড হবে এখান থেকে। স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাসাবো থেকে বলছি। জি বলুন, শুনছি। হসপিটাল ডক্টর চেম্বারে আছে, আপনাদের প্রোগ্রামটা প্রায় দেখি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা ফুটবল যখন খেলি মাঠে ব্যথা পাওয়ার পরে অনেক পেইন হয় ডান পায়ে, কিন্তু আমরা কিভাবে বুঝবো আমার ফ্র্যাকচারটা হলো, এটা আমরা সিমটমটা কিভাবে বুঝবো? আচ্ছা, দর্শক একটু আপনার বয়সটা আমাদেরকে জানাবেন। 25। 25। স্যার। দর্শক, আপনার বয়স 25, আপনি যখন ফুটবল খেলেন তখন যদি আপনার পায়ে ব্যথা পান এবং পা ভেঙে যায়, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পা ভেঙে গেছে। তার প্রথম কারণ হচ্ছে যে ওই জায়গাটা তীব্র ব্যথা হবে, সেকেন্ড হবে ওই জায়গাটা ফুলে যাবে, থার্ড হচ্ছে আপনি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন না, এবং ফোর্থ হচ্ছে ওই জায়গায় যদি সত্যি সত্যি পুরোপুরি ভেঙে যায় দেখবেন যে ওই জায়গাটা নড়ছে, একটা ক্র্যাকিং সাউন্ড আপনি পাবেন। সো এই চারটা হচ্ছে বেসিক। তবে আপনার এই পরীক্ষা করা দরকার নাই। যখন দেখবেন যে আপনি হাঁটতে পারছেন না, ফুলে গেল জায়গাটা, সাথে সাথে আপনি হাসপাতালে যাবেন। একজন ডাক্তারের কাছে গেলে সে দেখবেন আপনার পক্ষে দেখে একটা এক্সরে করতে দেবে, এক্সরে করলে আপনি কনফার্ম হয়ে যাবেন। তবে যে কাজটা করবেন না, ব্যথা পাওয়ার সাথে সাথে আপনি কখনোই হাঁটাহাঁটি শুরু করবেন না, পায়ে ভর দিবেন না। সেকেন্ড হচ্ছে যদি পাটা নড়াচড়া করে অন্য কোনো কিছু দিয়ে, একটা স্প্লিন্ট যেটা বলি আমরা, একটা কাঠের টুকরা, একটা শক্ত হার্ডবোর্ড দিয়ে ওই জায়গাটাকে ইমোবিলাইজ করে রাখবেন যাতে নড়াচড়া করতে না পারে। কমন ভুল যেটা করে মানুষ, ওই পায়ের উপর ভর দিয়ে হাঁটে। একটা কমন কথা আছে যারা খেলাধুলা করে তাদের মধ্যে, যে ব্যথার উপর ব্যথা দিতে হয়। নো, দিস ইজ নট ট্রু। এবং কখনো গরম দিবেন না, পারলে একটু বরফ সেঁক দিবেন। বরফটা ডাইরেক্ট স্কিনের কন্ট্যাক্টে না দিয়ে একটা আইস প্যাক, একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ওই জায়গাটা সেঁক দিবেন 10-15 মিনিট, আবার কিছুক্ষণ গ্যাপ দিবেন, আবার কিছুক্ষণ ঠান্ডা দিবেন। এইভাবে যত দ্রুত পারেন ডক্টরের কাছে আসবেন। যতক্ষণ না আসতে পারছেন ততক্ষণ একটা প্যারাসিটামল খেয়ে নেবেন, পাটা একটু উঁচু করে রাখবেন, দেখবেন আপনার ব্যথা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, একজন দর্শক তো আমাদেরকে স্পোর্টস ট্রমা নিয়ে জিজ্ঞাসা করলো, যেটা আমাদের এখন আলোচ্য বিষয় আর কি, যে স্ট্রোক বা স্পোর্টস ট্রমা বা ইনজুরি বলতে আসলে আমরা কি বুঝি এবং কোন কোন জয়েন্ট আসলে এই ক্ষেত্রে কমনলি অ্যাফেক্টেড হয়ে থাকে? স্পোর্টস রিলেটেড ইনজুরির মধ্যে কমন হচ্ছে লিগামেন্ট ইনজুরি। আমাদের দেশে তো এখন ফুটবল এবং ক্রিকেটের ক্রেজ, অনেক বাচ্চারা বড়ই হচ্ছে ক্রিকেটার হবে, ফুটবলার হবে, এই ড্রিম নিয়ে। সো ক্রিকেট যারা খেলে তাদের মধ্যে কমনলি ইনজুর্ড হয় আমাদের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। কমনলি হচ্ছে এসিএল ইনজুরি, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। হাঁটুতে দুইটা লিগামেন্ট থাকে, এসিএল, পিসিএল। এসিএলটাই হচ্ছে কমনলি ইনজুর্ড হয়। এটা ছিঁড়ে গেলে কি হয়, ওই পাটা ইমিডিয়েটলি ফুলে যায়। আর আরেকটা জিনিস হয় গিভিং ওয়ে বলি আমরা, হাঁটার সময় মনে হয় পাটা বোধহয় খুলে যাচ্ছে। এই দুইটা সিমটম হয় এবং সে আর খেলতে পারে না। উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে পাটা একটু খুলে যায়, সিঁড়ি ওঠানোর সময় তার কষ্ট হয়। এই সমস্যা যখন আমাদের কাছে আসে আমরা রুগী এক্সামিন করলেই বুঝতে পারি। এটাকে কনফার্ম করার জন্য আমরা একটা এমআরআই করি। এমআরআই করে যখন দেখে যে লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে, তখন আমরা এটাকে রিকনস্ট্রাকশন করি, শরীর থেকে বাড়তি টেন্ডন নিয়ে ওই লিগামেন্টটা বানিয়ে দিই। এটা ভেরি সিম্পল একটা সার্জারি, আর্থ্রোস্কোপিক। আগেকার দিনে আমরা অপারেশন করতাম কেটে হাঁটু খুলে, এখন সেটা করা হয় না, জাস্ট দুইটা ফুটা করে আর্থ্রোস্কোপিক্যালি এটা রিপেয়ার করে দেওয়া হয়। হসপিটালে একদিন থাকতে হয়, ভেরি চিপ অপারেশন। 1 মাসের মধ্যেই পেশেন্ট ক্যান গো ব্যাক টু দ্য নর্মাল প্রফেশন। তবে খেলাধুলাটা তাকে 6 মাস 1 বছর বিরত থাকতে হবে আর কি। এটা হচ্ছে নি ছাড়াও আর কোন কোন জয়েন্ট কমনলি হয়, যেমন মেয়েদের খুব কমন, ইদানিং মেয়েরা স্কুলে কারাটে প্র্যাকটিস করে, খুব কমন। এবং ম্যাক্সিমাম মেয়ে আসে অ্যাঙ্কেল স্প্রেন নিয়ে। এটাও একটা স্পোর্টস ইনজুরি, অ্যাঙ্কেল স্প্রেন হলে এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। পাটা একটু উঁচু করে রাখতে হবে, একটু আইস কম্প্রেশন দিতে হবে, পায়ে একটা অ্যাঙ্কেল গ্রিপ বা একটা ক্রেপ ব্যান্ডেজ পেঁচিয়ে রাখতে হবে, পেঁচিয়ে রাখলেই এটা ঠিক হয়ে যায়। তবে যদি ফুলার মাত্রাটা একটু বেশি হয়, পায়ে প্রেশার দিতে কষ্ট হয়, তখন আমি সাজেস্ট করবো একজন ডক্টরের কাছে যেতে, বিকজ তাকে একটা এক্সরে করে ফ্র্যাকচার এক্সক্লুড করতে হবে।
বাচ্চাদের হাড় অনেক সময় ভেঙে যায়, ওই লিগামেন্ট যেখানে লাগানো থাকে লিগামেন্ট ছেড়ে যায়, তখন একটা প্লাস্টার স্ল্যাব দিয়ে দিতে হয়। একটা প্লাস্টার করে 4 উইকস 3 উইকস রেখে দিলে লিগামেন্ট ইঞ্জুরিটাও দ্রুত সেরে যায়, আর বোনের একটা চিপস ফ্র্যাকচার হলে সেটাও জোড়া লেগে যায়। আরেকটা কমনলি ইঞ্জুরি হয় শোল্ডার ইঞ্জুরি। সাধারণত যারা আপার হ্যান্ড বা আপার লিম ইউজ করে স্পোর্টস করে, জ্যাভলিন থ্রো, বাস্কেটবল, ভলিবল, তাদের কমনলি হয়। আর্মিতে এটা খুব কমন হয়। এই ইঞ্জুরির পরে এইটার মোস্ট অফ দ্য কেসে ইট ডাজ নট রিকোয়ার সার্জারি। তাদেরকে একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটা ব্যান্ডেজ, কিছু পেন কিলার দিয়ে রাখলে ঠিক হয়ে যায়। যেগুলো 3 to 4 উইকসে ভালো হয় না, তখন আমরা এদেরকে একটা এমআরআই করি। এমআরআই করে দেখি যে শোল্ডার জয়েন্টের চারপাশে কিছু পাতলা মাসলস থাকে, ওইগুলো ছিঁড়ে গেছে কিনা। যদি ওইগুলো ছেড়ে যায় তখন এগুলো আবার আর্থ্রোস্কোপিক্যালি না কেটে রিপেয়ার করা বা রিকনস্ট্রাকশন করা। অনেকের জয়েন্ট বারে বারে ছুটে যায়, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, সেইগুলো আবার আর্থ্রোস্কোপিক্যালি রিপেয়ার করে দিলে আর জয়েন্টটা ছুটে যায় না। সো কমনলি এই কয়টাই হচ্ছে স্পোর্টস ট্রমা বা স্পোর্টস ইনজুরি আমরা বলতে পারি। আচ্ছা স্যার, একটু আপনার কাছে জানতে চাই যে হাউসহোল্ড ট্রমা, যেমন আমাদের বাসায় আমাদের কর্মজীবী বা আমাদের যে হোম মেকার যারা আছেন ওদের ক্ষেত্রে খুব কমন শোনা যায় একটা সার্টেন এইজের পরে ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, এই দুইটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। টেনিস এলবো হচ্ছে যারা আনঅ্যাকাস্টমড অ্যাক্টিভিটি, কাজ করার অভ্যাস নাই, হঠাৎ করে বেশি করে ফেললো। যেমন মেয়েরা অফিসে কাজ করছে, হোটেলে কাজ করছে, বারে বারে ডিশ ওয়াশ করছে, যে ছোটোখাটো জিনিস উঠাচ্ছে, অভ্যাস নাই। আপনি জার্নি করলেন, ব্যাগ লাগেজ ক্যারি করলেন, তখন আমাদের এলবো জয়েন্টের দুই পাশে দুইটা জিনিস থাকে, দুইটা বনি প্রমিনেন্স, সেখান থেকে 5টা মাসল উঠে হাতের পিছনে যায়, 5টা হাতের সামনে যায়। যারা বেশি কাজ করে বা ওই টেনিস খেলার সময় ফল্টি শট খেলে, সাডেনলি ব্যাডমিন্টন বেশি খেলে ফেলে, তাদের ওই মাসুলের পুলে ওই জায়গার মাসুলের ট্রমা হয়ে এক ধরনের ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে তখন ওইটা পেন হয়। হোম মেকার যারা হঠাৎ করে যদি ওয়ার্কলোড বেশি হয়ে যায় তাদের এটা হতে পারে। এটা ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে একটাই, এই জায়গাটা একটু বরফ শেক দিতে হবে, একটা টেনিস এলবো বা গলফার্স এলবো ব্রেস পাওয়া যায়, সে ব্রেস দিয়ে রাখতে হবে, একটা সিম্পল প্যারাসিটামল খাওয়াবেন, একটা মাসল রিল্যাক্সেন্ট 2 সপ্তাহ খাবে, এবং ওই কাজটা থেকে তাকে একটু বিরত রাখতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর যখন এটাতে কাজ হবে না তখন আমাদের কাছে আসলে, ডক্টরের কাছে গেলে আমরা কি করি, একটা ইনভেস্টিগেশন করে দেখি যে বোনে কোনো ইনজুরি হলো কিনা। অনেক সময় এখানে ক্যালসিফিকেশন হয়ে একটু পেন হয়, অনেক সময় ইউরিক অ্যাসিড বডিতে বেড়ে গেলে এরকম পেন হতে পারে। তখন আমরা এক্সরে করে বা ইনভেস্টিগেশন করে প্রাইমারি কজগুলো এক্সক্লুড করে, যদি এতেও উন্নতি না হয় একটু ফিজিওথেরাপি দিই বা একটু লোকালি স্টেরয়েড ইনজেকশন দিলে এটা ঠিক হয়ে যায়। তবে ওই গ্রাজুয়ালি তাকে নর্মাল অ্যাক্টিভিটিতে ফেরত যেতে হয়। সাডেনলি আবার কাজ শুরু করলে পেনটা আবার শুরু হয়ে যায়। এটা হচ্ছে টেনিস এলবো বা গলফার্স এলবো। আচ্ছা স্যার, একটু আপনার কাছে জানতে চাই যে স্কয়ার হসপিটালে তো আমাদের ট্রমা সেন্টার আছে, এখানেও তো স্যার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা রোল প্লে করছে যখন এরকম একটা মাস ক্যাজুয়ালিটি বা আরটিএ হচ্ছে। আর সেক্ষেত্রে আসলে স্যার কি কি স্টেপ ওরা আসলে ফলো করে থাকে বা প্রসিডিউর ফলো করে থাকে একটা পেশেন্ট যখন আসে? যেমন স্কয়ার হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা পেশেন্ট গেলে সাপোজ তার একটা ফ্র্যাকচার শ্যাফট অফ দ্য ফিমার বা আপার লিম্বের একটা বোন ভেঙে গেলে, ওখানে একটা ইমার্জেন্সি টিম আছে, তারা পেশেন্টকে রিসিভ করে তাকে একটা পেন কিলার দিবে, তার হিস্ট্রি নেবে, এক্সরে করবে, রিলেভেন্ট ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস কনফার্ম করার পরে তখন তারা সেই পেশেন্টটাকে পাঠাবে আমাদের কাছে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের কাছে, রেসপেক্টিভ কনসালটেন্টের কাছে পাঠাবে। রেসপেক্টিভ কনসালটেন্ট তখন ওই পেশেন্টের যদি আরও ফার্দার কোনো ইনভেস্টিগেশন লাগে সেই ইনভেস্টিগেশনগুলো করবে, করার পরে তাকে অ্যাডমিশন সাজেস্ট করবে। অ্যাডমিশনের পরে তখন সেই পেশেন্টকে নেসেসারি আমরা ট্রিটমেন্ট দেব, সার্জারি লাগলে সার্জারি বা অন্য কোনো কিছু হসপিটালাইজেশন বা অবজার্ভ করা যেটা। এবং এই সার্জারির পরে যখন আমরা যেমন স্পেশালি জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিগামেন্ট রিকনস্ট্রাকশনের পরে একটা রিহ্যাবিলিটেশন ফেজ, তখন আমাদের একটা ভালো ফিজিওথেরাপি টিম আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দিই যে এই পেশেন্টটা এই সার্জারি করছি, নাও ইউ টেক ওভার, তখন উনি এটা ফিজিওথেরাপি দেন। স্যার, আমরা তো আজকে ফ্র্যাকচার, ট্রমা, হাউসহোল্ড ফ্র্যাকচার এবং স্পোর্টস ট্রমা এগুলো নিয়ে আলোচনা করলাম। একটু জানতে চাই স্যার, সব কিছুরই তো একটা অ্যাডভান্সড বা লেটেস্ট টেকনোলজি আছে, এইসব ক্ষেত্রে ট্রমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাডভান্স ইকুইপমেন্ট বা টেকনোলজি কি আসলে অ্যাভেলেবল আছে বা বাংলাদেশে কোনটা এখন অ্যাভেলেবল আছে, এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেক কিছুরই অভাব ছিল এই দেশে। আমরা অপারেশনের সময় আমাদের একটা যন্ত্র লাগে, ফ্লুরোস্কোপ, সিয়াম যেটাকে বলা হয়, এটা অর্থোপেডিক্সের ব্রেড অ্যান্ড বাটার। সিয়াম ছাড়া আমরা একটা ক্লোজ রিডাকশন বা একটা ওপেন রিডাকশন করে হাড়কে জায়গায় সেট করি, এইটা
অ্যাকুরেট হলো কিনা এটা দেখার জন্য এই সিয়াম মেশিন ইজ ভেরি ভাইটাল, যেটা আগেকার দিনে ছিল না। এখন এটা অলমোস্ট এভরি হসপিটাল ইজ প্রসেসিং দিস। সো এটা একটা অ্যাডভান্সমেন্ট আমাদের। সেকেন্ড হচ্ছে যদি আপনি আসেন ইমপ্লান্ট। আমাদের দেশে আগে ইমপ্লান্ট ভালো কোয়ালিটি ইমপ্লান্ট পাওয়া যেত না, এখন লেটেস্ট টেকনোলজির যত ইমপ্লান্ট আছে সব পাওয়া যাচ্ছে। কস্টের কথা ডিফারেন্ট, কোয়ালিটি এনশিওর করতে হলে কস্ট তো আপনাকে বেয়ার করতে হবে। যেমন জয়েন্ট রিপ্লেসমেন্টের ইমপ্ল্যান্ট, ওয়ার্ল্ডের হাইস্ট স্ট্যান্ডার্ড টেকনোলজির যে ইমপ্লান্ট আমাদের দেশে অ্যাভেলেবল। সো উই আর ডুইং রেগুলারলি এই ধরনের সার্জারি। এর বাইরে এখন এআই নির্ভর প্রযুক্তি, বিভিন্ন কোম্পানির সফটওয়্যার আসছে, যেগুলোর সাহায্যে ইউজ করে আমরা আমাদের ট্রিটমেন্টকে আরও অনেক ইমপ্রোভাইজ করতে পারছি। লেটেস্ট ক্রেজ হচ্ছে রোবোটিক সার্জারি শুরু হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে, সিঙ্গাপুরেও হচ্ছে। আমাদের দেশে এখনও রোবট আসে নাই, বাট ভেরি সোন ইনশাল্লাহ আমাদের দেশেও চলে আসবে। রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি যদি করা যায় তাহলে ম্যানমেড এরর এগুলো অলমোস্ট 60% কুড বি অ্যাভয়েডেড। সো দিস আর দ্য লেটেস্ট টেকনোলজি। আমরা এখনও অ্যাবাভ শোল্ডার হাইটে যেতে না পারলেও উই আর অ্যাট দ্য মিড লেভেল। সো উই আর trying to be accommodated with the latest technology. Inshallah, very soon we will be. স্যার আবার একটু শুরুতে ফিরে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকে তো ওয়ার্ল্ড ট্রমা ডে। এটা যেটা আপনি বলেছিলেন যে এটা থিম সেটা হচ্ছে মডেল সেফটি এভরিডে ফর আ স্ট্রঙ্গার টুমরো। এটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। মডেল সেফটি এভরিডে, আপনি যদি একটা হেলদি নেশন, একটা স্ট্রঙ্গার টুমরো তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা ইয়াং জেনারেশন তৈরি করতে হবে যারা স্ট্রং হবে। এখন তাদেরকে স্ট্রং রাখতে হলে, হেলদি রাখতে হলে আপনাকে সেফটি এনশিওর করতে হবে। সেই সেফটি এনশিওর করার জন্যে আপনাকে একটা মডেল ফলো করতে হবে। সেটা কি? আপনি ইউ হ্যাভ টু ফলো রুলস অ্যাট দ্য স্ট্রিট, ইউ হ্যাভ টু ফলো রুলস অ্যাট দ্য ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু ফলো অর অ্যাভয়েড বাই দ্য রুলস ইন দ্য স্পোর্টস। সব জায়গায় যদি আপনি একটা সেফটি রুল ইনশিওর করতে পারেন, তাহলে দেখবেন এই যে আপনার ট্রমা এমনিতেই কমে যাবে। রাস্তাঘাটে যখন ড্রাইভিং করি আমরা, তখন যদি আপনি আউটডেটেড গাড়িগুলো রাস্তায় বের হতে না দেন, ড্রাইভিংয়ের স্পিড যদি আপনি লিমিট করেন, ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন আপনি বন্ধ করে দেন, ড্রাইভিংয়ের সময় কেউ বেশি আননেসেসারি গল্পগুজব করতে পারবে না, এইগুলা পাবলিকের মধ্যে যদি আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, তাহলে দেখবেন আপনার ইনসিডেন্স অফ ট্রমা এমনিতেই কমে যাবে। ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি ইন্ডাস্ট্রি ল আছে, সেগুলো যেন স্ট্রিক্টলি ফলো করে। ইন্ডাস্ট্রিতে সেফটি শু পরতে বাধ্যতামূলক করেন, হেলমেট পরা বাধ্যতামূলক করেন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের। এইরকম প্রত্যেকটা জায়গায় একটা ছেলেকে আপনি ছেড়ে দিচ্ছেন, তুমি যাও ক্রিকেট খেলা শিখে আসো, কোনো কোচ নাই, সে খেলছে ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল দিয়ে সে ইনজুর্ড হয়ে চলে আসলো। তার কতটুকু লোড বেয়ার করার কথা, কী কী প্রিকশন নিয়ে সে ক্রিকেট প্র্যাকটিস শুরু করবে, এগুলো জানে না। সো দেয়ার শুড বি এ কোচ। এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই সেফটি রুলটা ফলো করতে পারি, তাহলে দেখবেন যে আপনার ডেফিনেটলি এই ইনসিডেন্স অফ ট্রমা উইল বি রিডিউসড। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করলাম, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ট্রমা এবং ফ্র্যাকচার নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে কাইন্ডলি দিবেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার, ট্রমাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। আমরা যে মডার্নাইজেশনের যুগে বাস করছি, এই মডার্ন যুগে বাস করতে হলে ট্রমা থাকবেই, কিন্তু এই ট্রমা থেকে যতটা পারি আমরা নিয়ম কানুন মেনে দূরে থাকব। প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর ফর দ্য ট্রমা, এটা মনে রাখতে হবে। একবার ট্রমাটাইজড হয়ে গেলে সেখান থেকে বের হয়ে আসতে অনেক ডিসএবিলিটি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে। সো ট্রমার জন্য প্রিভেনশন ইজ দ্য নাম্বার ওয়ান। এজেড পিপলদের প্রতি যত্ন নেবেন, যাতে আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি এরা যারা বেঁচে আছেন তাদের প্রতি বেশি যত্ন নিতে হবে, যেন তারা হাউসহোল্ড ট্রমার শিকার না হয়, তাদের জন্য আননেসেসারি ফ্র্যাকচারের শিকার না হয়। ছোট বাচ্চাদের খেলাতে আমরা উৎসাহিত করব, যাতে তারা ভালো পরিবেশে খেলতে পারে, ভালো কোচের আন্ডারে শিখতে পারে। সেই জন্য পরিবেশ নিশ্চিত করে তাদের খেলতে পাঠানো আমাদের দায়িত্ব। এবং প্রত্যেকেই আমরা সুষম খাবার খাবো, ক্যালসিয়াম রিচ ফুড খাবো, তাহলে আমাদের হাড় সুস্থ থাকবে, আমরা সবাই সুন্দরভাবে বাস করতে পারবো। এটাই আমার আপনাদের উদ্দেশ্যে বলা। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আসার জন্য এবং আমাদের সাথে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি ফ্র্যাকচারের সঠিক চিকিৎসা ও নিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।